আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের স্বাধীনতার যে ধাত্রীভূমি যেটাকে বলা হয়, অর্থাৎ বলা যায় মাতৃগর্ভই সেটি হচ্ছে যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। মানে বাংলাদেশ রাষ্ট্রের ধারণাটাই ওই বাড়িতে জন্ম হয়েছিল। সেই বাড়ি গত বছর ফেব্রুয়ারি মাসে দুর্বৃত্তরা ভেঙেছে, অগ্নিসংযোগ করেছে এবং এখন বাড়িটি একটি পোড়া বাড়ি হিসেবে পড়ে আছে, ভগ্নস্তূপ হয়ে পড়ে আছে। এবং সেটি কিন্তু ছিল বাংলাদেশের একটি জাতীয় জাদুঘর। তো প্রায় 2 বছর, মানে 1.5 বছরের মাথায় একটা অভিনব ঘটনা বাংলাদেশে গতকাল ঘটেছে। সেটি হচ্ছে যে ঢাকার একটি আদালতে এখানে আমাদের যিনি উপস্থিত আছেন তামান্না ইয়াসমিন প্রিয়া, তিনি একটি মামলা দায়ের করেছেন। সেই মামলাতে তিনি প্রধান উপদেষ্টা সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সহ 27 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন যে ওই যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়েছিল, এই ঘটনায় তখন বাংলাদেশে ক্ষমতাসীন ছিল অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তো এই 27 জনের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল যেমন আছেন, তেমনি প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব শফিকুল আলমের নাম আছে, আরো অনেকের নাম আছে। আমরা সেগুলো পরবর্তী সময় আলোচনায় আনবো। তো আমি প্রথমে মানে মামলাকারী তামান্না ইয়াসমিন প্রিয়াঙ্ক, আপনাকে জানতে চাই যে আপনি মামলাটি কেন করলেন এবং মানে কি এটার প্রেক্ষাপটটি কি? মানে অনেকদিন তো হয়ে গেছে, ঘটনাটি বছর গড়িয়ে গেছে। মামলাটা আমি কেন করলাম, যে আমরা তো এক কথায় জানি, যে আপনারা প্রতিটা মানুষই জানেন যে একটা কথা আছে, আমি একটা কথা দিয়ে শুরু করি, যত জোরে যাও পাখি দেখা হবে ফের, স্বাধীন এই দেশটা শেখ মুজিবের। আজকে সেই শেখ মুজিবের দেশটাকে যেভাবে লন্ডভন্ড করে দিচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখলাম যে ইউনূস আমাদের দেশটাকে কি করছে। দেশটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে দেশটা কোন জায়গায় আছে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। তারপরে তারা যেভাবে যে নাটকীয় ইলেকশনটা করেছে, ইলেকশনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় বসেছে। সে ক্ষমতায় বসেছে, এটা আপনারা ভালো করে জানেন, আমরা ভালো করে জানি, এখন দেশের মানুষও ভালো করে জানে যে রাজাকারদের নিয়ে এই রাষ্ট্র ক্ষমতায় তারা বসেছে। সেই রাষ্ট্র 6টা মাস হয়ে গেল, এখন এই রাষ্ট্র একটা রাষ্ট্র চলতে পারে না। সে এমনকি একটা কাজ করেছে যে রাষ্ট্র আজ ভালো নেই। যে আজকে মহান মুক্তিযোদ্ধার কথা বলি, যে আতরগড় আমাদের 32 নম্বর বাড়ি যেটা ভেঙেছে, 6টি মাস তারেক রহমান সে মুক্তিযোদ্ধার দাবি করে, কিন্তু আজ মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়, মুক্তিযোদ্ধার সন্তানদেরকে হত্যা করা হয়। সেখানে তো সে একটি মুক্তিযোদ্ধার সন্তান সে দাবি করে, কিন্তু সে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে মানুষের কাছে মুক্তিযোদ্ধার কি করা দরকার ছিল, কি করণীয় দরকার ছিল, এই বিষয় নিয়ে সে কোনো কথা বলে নাই। যখন একটি মুক্তিযোদ্ধা ঘৃণায় লজ্জায় তাকে অপমান করা হয়, তার দাড়ি চিড়ে ফেলা হয়। আমি একটু থামাচ্ছি। এই যে বাড়িটা নিয়ে আপনি যে এতদিন পরে মামলা করলেন, আমি এই স্পেসিফিক উত্তরটা চাই যে এই মামলাটা আপনি কেন করলেন? দিন পরে মামলাটা করেছি যেহেতু আমাদের 32 নম্বর বাড়িটা আমাদের আবেগের জায়গা, আমাদের অনুভূতির জায়গা। যে বাড়িটা যেহেতু এটা ইউনূস তারা মিলে গণেরা মিলে ধ্বংস করেছে, তারেক রহমান যেহেতু বসেছে, অবশ্যই সে কি করে আমাদের দেখার বিষয় ছিল। 3 মাস আমরা দেখেছি, 6 মাস আমরা দেখেছি। যখন দেখি যে প্রতিদিন মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, এই দেশটা নারীদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তার জন্য আমি একজন নারী হয়ে, যেহেতু আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা, সেই দেশটাকে একজনের না একজন আওয়াজ তুলতে হবে। সেই আওয়াজটা আমার মধ্যে থেকে। আমি এবারে একটুখানি আমাদের আপনার যিনি লয়ার, আপনি যদি একটুখানি বলেন যে এই মামলাটা যদি একটু আইনি এবং মামলার বিষয়টা যদি একটুখানি আপনি ব্যাখ্যা করেন, একেএম শরীফউদ্দিন। জি, আপনাকে
ধন্যবাদ আপনার মাধ্যমে গণমাধ্যমের আজকে যারা এই অডিয়েন্সে যুক্ত, দেশে বিদেশে সহকারে যুক্ত রয়েছে। আপনি আমাদের প্রতিবেশী মুক্তিযুদ্ধকালীন আমাদের যে রাষ্ট্র সবচেয়ে বেশি আমার সব পাশে এগিয়ে এসেছে, সেই ভারতের পক্ষ থেকে আপনি সাংবাদিক হয়ে যে আপনার বিবেকের ধারণা আপনি আমাদেরকে আজকে অডিয়েন্সে যুক্ত করেছেন, এর জন্য আপনাকে পার্সোনালি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। অডিয়েন্সে যারা যুক্ত রয়েছেন প্রত্যেকটি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জাতির, বাঙালি জাতির আজকে শোকাবহ আগস্ট। এইটাকে একদিকে শোকাবহ, আর একটা হলো অন্যদিকে এই জাতির কলঙ্কিত অধ্যায় 5ই আগস্ট 2024। এই মাসটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত খুব ঘৃণিত মাস। আর 32 আমার এখানে আমার বাদিনী উপস্থিত আছে। 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পতাকা, মানচিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব মানে 32। এই 32কে ঘিরেই এই 71-এর থেকে শুরু করে পরাজিত শক্তিরা দীর্ঘদিন ধরে এই 32কে আঘাত করার জন্য ওদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের সাথে যুদ্ধ করে কোন রাষ্ট্র যখন রাষ্ট্রীয় মাথা উঁচু করে দাঁড়ায়, স্বাধীনতা মর্যাদাশীল হয়ে দাঁড়ায়, এর মধ্যেই কোন রাষ্ট্র আবার পরাজিত হয় স্বাধীনতা শক্তিদের কাছে। যদি এই ইতিহাস পর্যালোচনা করেন তাহলে বাংলাদেশ হবে দ্বিতীয়, প্রথম সম্ভবত গানা। আমরা 55 বছর পরে, স্বাধীনতার 55 বছর পরে 71-এর পরাজিত শক্তি আলবদর, আলসম, টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের কাছে আমরা পরাজিত হয়েছি 5ই আগস্ট 2024-এ। এরা সেখানে সেদিন 5ই আগস্টে আমার সংসদ ভবন, আমার গণভবন, আমার 32 মুক্তিযুদ্ধের সমস্ত চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিয়েছে। পরবর্তীতে বাকি যেটা বঙ্গবন্ধুর যে বাড়ি ছিল, এইটা এই অক্ষত বাড়িটাকে 5ই ফেব্রুয়ারি 2025 সালে এই ইনুসের নেতৃত্বে, টেরোরিস্টের গডফাদার ইনুসের নেতৃত্বে, আসিফ নজরুলের নেতৃত্বে এই যে এনসিপি নামে একটা রাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, ওদের ক্ষমতা থাকাকালীন অবস্থায় এটা ইনুসের শরীরের অঙ্গ, ইনুসের। এইটা মিলে এই টেরোরিস্টের এই ছেলেগুলি হাসনাত আব্দুল্লাহ, সজীব, তারপরে কতগুলি নাম আছে, 27টা নাম দিছি মামলাতে। আমি দেখছিলাম যে 3 থেকে 5,000 মামলার আসামি করেছি, 3 থেকে 5,000 আছে আননোন। এরা ডিক্লারেশন দিয়ে, ওপেন ডিক্লারেশন দিয়ে বোলডোজার এনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে, গান পাউডার মিক্স করেছে এই বিল্ডিংটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, ইভেকশন করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা ছিল সেই পদ্ধতি অবলম্বন করে। এবং আমার কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের পরে বাঙালি জাতি 72 সালে যে আমরা একটা কনস্টিটিউশন পেলাম, সেই সংবিধানটা পৃথিবীর উন্নত রাষ্ট্র, ভারত সহকারে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলির সাথে সমসাময়িক পর্যায়ে আমার সংবিধান ছোট নয়, কোনো কারণেই ছোট না। এই সংবিধানে সর্বোচ্চ আইন হলো বাংলাদেশের সংবিধান। সেই সংবিধানের আর্টিকেল 24 আর আর্টিকেল 42, এখানে এই আর্টিকেল 24-এ বলা আছে যে রাষ্ট্রীয় মিউজিয়াম, সংস্কৃতি, জাদুঘর, এগুলি রাষ্ট্র প্রটেকশন দিবে। কিন্তু সেই দিন কথিত টেরোরিস্টের গডফাদার আসিফ নজরুলরা সেটা প্রটেকশন দেয় নাই। এটা তাদের আমি একটু থামাচ্ছি আপনাকে। ইউনূসের সরকার তো 17ই ফেব্রুয়ারি তারেক রহমান শপথ নিয়েছেন, তারও সরকারের 6 মাস বয়স হয়ে গেল। আপনি যে কথা বলছিলেন যে এগুলো প্রোটেকশন দেওয়ার কথা, আমরা জানি যে সরকারি বাড়ি, বিশেষ করে ওটা ছিল জাতীয় জাদুঘর, ফলে বাংলাদেশ পুলিশেরই সুমোটো মানে এফআইআর লজ করে মামলা শুরু করে তদন্ত করার কথা ছিল। তো তৎকালীন সরকার ইউনূস, আপনি বলছেন যে তারা করেনি, কিন্তু এখন দেশে একটি নির্বাচিত সরকার আছে। বিএনপি সরকারের ভূমিকাটা কি? তারা কেন এখনো পর্যন্ত এইটা নিয়ে কোনো তদন্তের নির্দেশ দিল না? কি মনে হয় আপনার? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত রিলেটিভ প্রশ্ন। মুক্তি যুক্তি, আইনসঙ্গত যুক্তি। এখানে এপিআর লসের যে বিষয়টা হলো, ক্রিমিনাল মামলা তামাদির কোনো বিধান নেই। নাম্বার 1, ক্রিমিনাল অফেন্সে বাংলাদেশে 75-এর
বাংলাদেশে অন্ধকার গভীর রাত্র বাংলাদেশে, সূর্য কিন্তু এটা পূর্ব দিকে উঠবে, ইট ইজ ইউনিভার্সাল ট্রু, দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ, টুডে এন্ড টুমোরো আনলেস দ্যাট। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ, 18 কোটি মানুষ নিরাপদ, এটা উনি। কিন্তু 71-এর পরাজিত শক্তি টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের মধ্য দিয়েই 5ই আগস্টে সেটা ছিল টেরোরিস্ট এন্ড, যেমন আজকে জাতিসংঘ বলেছে বাংলাদেশের জঙ্গিদের অবস্থান আছে, আল কায়দা এবং মানে স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করেছে। না, আমি এটা আপনার কাছ থেকে স্পষ্ট জানতে চাই যে বিএনপি সরকারের রোলটাকে আপনারা কিভাবে দেখছেন? মানে এখন তো নির্বাচিত সরকার, বিএনপি বলে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাহলে মানে জাতির পিতা বঙ্গবন্ধু এবং যিনি মুক্তিযুদ্ধে একটা যার মানে বিরাট বড় অবদান, সেখানে আমাদের বিশেষজ্ঞ আইনজীবী বসে আছে, তার সাথে আমি একটা কথা যোগ করি যে এটা হলো যে প্রত্যেক কখনো এরা মুক্তিযোদ্ধার এটাকে চাপা দেওয়া রাখা যায় না। বঙ্গবন্ধু কোনো দল বা গোষ্ঠীর নয়, তিনি সমগ্র বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের মাটিতে একদিন সব অন্যায়ের চূড়ান্ত বিচার হবে, এটা তো আমরা যেমন জানি ওরাও তারা বুঝতে পারে, এটা তো আমি জানি, আমাদের উকিল সাহেব জানেন, আপনিও জানেন, কিন্তু তাদের বিচারে বাংলার মাটিতে হবে, কেন তারা যে অন্যায় গুলা করেছে। কোশ্চেনটা হলো বিএনপি কিভাবে দেখতেছে, এটার অ্যানসার দিচ্ছি। এই কোশ্চেনটা হলো খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে। বিএনপি কথিত টেরোরিস্ট এন্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের সাথে একটা আন্ডারটেকিং এর মাধ্যমে ক্ষমতা এসেছে। আচ্ছা, বিএনপি ইউনূস যখন টেরোরিস্টদের টেরোরিজমেরা যে বাংলাদেশের যে ওরা বলতো যে 1400, জাতিসংঘ বলছে 1400 খুন হয়েছে 5ই আগস্টের আগে পরে, আর ওরা বলতেছে 700, 1200, 700, 650, আবার শহীদেরা ফিরে আসছে ওদের। তো এই মুহূর্তে টেরোরিস্ট ক্ষমতা থাকা অবস্থায় এদেরকে ইন্ডিবিটি দিয়েছে টেরোরিস্টেরা, যদিও এই ইন্ডিবিটি তাদের লফুল না, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী সেটা করতে পারে না, তাদের ক্ষমতাই নাই। এরপরে বিএনপি কে তারা আমেরিকা স্যাটেলের মাধ্যমে, বিএনপি কে তারা আন্ডারটেকিং এর মাধ্যমে ক্ষমতা নিয়ে আসছে। বিএনপি তাদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য কমিটমেন্ট করেছে, এটা অলিখিত ভাবে, যার কারণে ইউনূসের বিরুদ্ধে নট অনলি বঙ্গবন্ধুর বাড়িতে 32 নিয়ে মামলা না, ইউনূসের বিরুদ্ধে আমি অ্যাডভোকেট সরে বাংলাদেশের সর্বপ্রথম 302 এর মামলা নিয়ে আদালতে গিয়েছিলাম। সেটা হলো জঙ্গি বিমান হামলা করে আমার এখানে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের 28টা শিশুকে হত্যা করা হয়েছিল। সেই মামলাটাই ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম মামলা আমি করেছি, সেটাও আমি ফাইলিং লয়ার। সেই মামলাটা আদালতে নেয়নি। এখন এখানে চাঁদাবাজির যে কর্মকাণ্ড বাংলাদেশে চলমান, আন্ডারটেকিং এর মাধ্যমে ক্ষমতায় আসছে, ক্ষমতা টিকে থাকবে, ক্ষমতা টিকে, ইউনূসের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হবে না, এটা তাদের লিখিত ডকুমেন্ট আছে। আপনি বলছেন মোহাম্মদ ইউনূস চাচা আর ভাতিজা হচ্ছে তারেক রহমান? ওদের রিলেশনটা এইভাবে, ওনাদের রিলেশনটা এইভাবে, কারণ হাউ ডেয়ার আপনি চিন্তা করতে পারবেন এই ইউনূস টেরোরিস্ট বাংলাদেশের উপদেষ্টা থাকা অবস্থায় লন্ডন গিয়ে তারেক জিয়ার সাথে মিটিং করেছে। আপনি কল্পনা করতে পারেন ও তারেক জিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন। আজকে 21শে আগস্ট, যে 21শে আগস্টের মামলায় উনি সাজাপ্রাপ্ত আসামি, আজকে ঘটনাচক্রে 21শে আগস্টের 22 বছর হলো। 22 বছর আগে 2004-এ ওই ঘটনাটি ঘটেছিল, 22 বছর হলো যে গ্রেনেড হামলা। সেই ঘটনাতে উনি তারেক রহমান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন, কিন্তু ওনাকে আদালত তো ফাইনালি ওনাকে মানে রেহাই দিয়েছে। আপনি সেটাই বোধহয় বলতে চাইছিলেন যে এই মামলায় উনি। তো আমি প্রিয়াঙ্ক আপনার কাছ থেকে আমি জানতে চাই যে বাংলাদেশে এই মুহূর্তে তো আওয়ামী লীগের লোকজনদের উপরেও প্রচুর রকম ধরপাকড়, মামলা মোকদ্দমা এসব হচ্ছে। আমরা গতকালই দেখলাম যে দীপু মনি, তিনি মাত্র কয়েক ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন। তার স্বামী মারা যাওয়া খুব মর্মান্তিক। আমরা কদিন আগে দেখেছিলাম যে তার স্বামী অসুস্থ অবস্থায় স্ত্রীকে দেখতে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছিলেন। তো বাংলাদেশে আমরা যেটা শুনি যে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের পক্ষের লোকেদের নানানভাবে নির্যাতন করা হচ্ছে। তো আপনি যে এরকম একটা মামলা, যেখানে উনি বলছেন, আপনার লয়ার বলছেন যে ইউনূস এবং তারেক রহমানের সম্পর্ক চাচা ভাতিজার, ফলে এই যে ঘটনাটি আপনি বলছেন যে
আপনি যে মামলাটা করলেন, এই মামলাটা তো এটা আপনার জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় হতে পারে, মানে এই সাহসটা আপনি কিভাবে পেলেন? এটা আমি প্রথম এটা বুঝতে পারি না, কিন্তু আমি তারপরে যতটুকু বুঝতে পেরেছি আপনার কথাটায়, যে তারেক রহমান মামলাটা মুপের যে এটা বলেছেন যে বাংলাদেশটা এখন তো ধরো কবরস্থান, একটা মানুষ মুভ হচ্ছে, একটা শিশু রেহাই নেই। 2 বছরের শিশু থেকে শুরু করে 5 বছর, 4 বছর, 4,000 থেকে 8,000 অধিক শিশু এখানে নির্যাতন হচ্ছে। এখানে শিশু, মেয়ে শিশু নির্যাতন হচ্ছে না, এখানে এখন ছেলেরাও বায়ু প্রতি নির্যাতন হচ্ছে। এটা এখন জামাত এর, যেহেতু আমার ভার্সিটি গুলা এখন এটা মাদ্রাসা মতন হয়ে গেছে, যেখানে মুখ চাঁদাবাজি সন্ত্রাসী এটা কন্ট্রোল করতে পারে না। কেননা একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। কোন কোন কাজটা কন্ট্রোল করছে আপনি বলেন? কিছুদিন আগে যে আমি 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 না না আইনজীবীকে গ্রেপ্তার করা হলো, এখন কি আইন আছে দেশে? আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আইন আছে? আইনের হাত অনেক লম্বা, তাহলে আইন কার হাতে বাধা পড়েছে? আমি আমি যে প্রশ্নটা করছে যে আপনি সাহসটা পেলেন কোথায়, প্রশ্নে এইটার উত্তর দেন। এই সাহসটা পেয়েছি যেহেতু 32 নম্বর, এটা হাজার মানুষের প্রেরণার নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটি ইতিহাস। আমি বঙ্গবন্ধুকে ধারণ করি এবং লালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি, তাই আমি সাহস নিয়ে চলি। কেন তো আমাদের বাঁচতে হবে, আমাদের ইতিহাস তো তারা মুছতে পারবে না। তাহলে বঙ্গবন্ধু তো বলেছেন যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচো, যদি মরতে হয় তাহলে বীরের মতোই মরো। সেটা জানি আমরা ওখান থেকে ফিরতে পারবো না, মরার জন্য গিয়েছিলাম। যদি আমার দেশটা রক্ষা পায়, এই পাপীরা যদি শেষে একদিন হলে যেন বিচারের কাঠগড়ায়, আইনের কাঠগড়ায় দাঁড়াতে পারে, আমার মৃত্যু হোক, কিন্তু এই পাপীদের যেন শাস্তি পায়। এ আমার বাংলাদেশকে ছিঁড়ে বেড়ে খেয়েছে। বাংলাদেশের নারীরা প্রতিদিন চিৎকার করে কান্না করে আত্মনাদ, প্রতিটা মুক্তিযোদ্ধা কি অসহায়ের মতো বাংলাদেশ আছে, বাংলাদেশের মধ্যে নেই। তাই আমি আমার এই মামলাটার মাধ্যমে জননীতি শেখ হাসিনা শান্তির প্রতীক নিয়ে আসবে, শান্তির প্রতীক হয়ে আসবে, যেন প্রত্যেকটা মানুষকে এই শাস্তিটা দিতে পারে। তার জন্য আমি এই আমার একটা মৃত্যুর আমি মৃত্যুটা হোক। বুঝতে পেরেছি মিস্টার শরীফউদ্দিন, আমি আপনাকে শুধু এবারে একটু মামলার পরিস্থিতিটা কোন জায়গায় আছে। গতকাল তো মামলাটা প্রথম উঠেছিল ঢাকার মেট্রোপলিটন আদালতে, তো আপনি যদি মামলার বিষয়টা একটু স্ট্যাটাস অফ দি কেস যদি একটু বলেন। জি, মামলার প্রাইমেসিটা হলো, মামলা যখন আপনার করতে হয় ক্রিমিনাল অফেন্সের এই মামলাগুলি আপনার দুই জায়গায় করতে হয়। একটা হলো থানায় এফআইআর নিতে পারে, আর থানা যখন এফআইআর না নেয় আপনি গো টু দ্য কোর্টে যাবেন অ্যাকর্ডিং টু ল। আমরা সেটা অনুযায়ী সেই আইনের যে প্রসিকিউশন অনুযায়ী, আইনের যে বিধান বিধিবিধান অনুযায়ী আমরা ঢাকা সিএমএম আদালতের 10 নম্বর কোর্ট ধানমন্ডির কগনিজেবল কোর্স জুয়েল লার্নার আদালতে গিয়েছিলাম। সেখানে আদালত এই বাদীর 200 দ্বারা জবানবন্দি গ্রহণ করেছেন প্রায় 30 মিনিটের মতো। বাদিনীকে বিভিন্নভাবে এক্সামিন করেছেন, বাদিনীর অবস্থান, পিতার নাম, মাতার নাম, স্বামীর নাম, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সকল কোশ্চেনের পরে এর পরবর্তীতে আমার প্রশ্ন, আমার বক্তব্য নিলেন আদালত। তখন আমি বললাম যে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, কনস্টিটিউশনের যে প্রোটেকশনটা ভাইলেশন করেছে তখনকার কালীন এই টেরোরিস্টেরা, এইভাবেই আমার সাবমিশন ছিল, এই টেরোরিস্টেরা এবং কনস্টিটিউশনের 42, আমার এই 42 অনুযায়ী যে স্বাধীনতা, যে প্রোটেকশন যেটা সরকারের তরফে দেওয়ার কথা। তো এখন বলার পরে আদালত মুসকে হেসে দিয়ে শুধু একটু বলছে যে ঠিক আছে আমরা আদেশ দেব মন্ত্রী পর্যালোচনা করতে। আমি তো সেটা জানি খুব ভালোভাবে, কারণ আদালতের গাড়ে তো মাথা দুইটা না একটাই। হ্যাঁ, আজকে টেরোরিস্ট এন্ড টেরোরিজমদের অংশীদারেরই তো ক্ষমতায় আছে, ক্ষমতায় তো ইউনুসের প্যারালাল, ইউনুসের গভর্নমেন্ট, এটা মৌখিকভাবে গণতান্ত্রিক ডেমোক্রেটিক। আপনার কথা শুনে মনে হচ্ছে যে নিম্ন আদালত থেকে আপনারা ন্যায় বিচার পাবেন এরকম এক্ষুনি আশা অতটা করছেন না। তো সেক্ষেত্রে এই আইনি লড়াইটা কি স্পষ্ট, এইটা এই মামলাটার বেসিসটা জাতির সামনে খুব ক্লিয়ার। মানে আমি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, রেজিস্ট্রেশন করেছি, ফর্ম ফিল আপ করেছি, আইডি আমি কার্ড পেলাম, আমি অংশগ্রহণ করেছি, আমি পরীক্ষায় পাসও করতে পারি, ফেলও করতে পারি। এখন এই সরকারের কাছে এই মামলা দেওয়ার অর্থ হলো সরকার কি জনগণের কাছে আইনের শাসন উপহার দিবে, নাকি সরকার টেরোরিস্ট এন্ড টেরোরিজমদেরকে সেভ করবে?
অপরাধীদেরকে সেভ করবে, জঙ্গিদেরকে সেভ করবে, এটা হলো সরকার। এখানে আমরা হেরে যাই নাই। আমরা এই মামলা করে মামলা খারিজ করে দিয়েছেন আদালত 203 ধারায় ফৌজদারি কার্যবিধি। এটা আমার হারার কিছু নেই, আমরা হারি নাই। এই যে 18 কোটি মানুষ বিজয় অর্জন করেছে এই মামলার মধ্য দিয়েই। হেরে গেছে সরকার, হেরে গেছে টেরোরিস্ট এন্ড টেরোরিজম ইউনুসেরা। কারণ টুডে এন্ড টুমোরো আনলেস দেন পৃথিবী যদি সত্য হয়ে থাকে, সৃষ্টিকর্তা যদি একজন সত্য হয়ে থাকে, তাদেরকে আইনের আদালতে আইনের আওতায় আসতে হবেই হবে, এবং তাদের প্রকাশ্য বিচার করার জন্য আমি তখনকার সরকারের কাছে আবেদন করব। তাদের জন্য আমরা কোনো ট্রাইব্যুনাল চাইবো না, যে পরবর্তীতে যেই সরকার আসবে কোনো ট্রাইব্যুনাল না, এদেরকে প্রকাশ্য দিবালোকে পল্টন ময়দানের মতো জায়গায় এদের বিচার করার জন্য আমরা জাতির সামনে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। আমি একটু আইন বিষয় নিয়ে একটা কথা বলতে চাই, এটা আমার আপনাকে বলা দরকার। যে একটা কথা বলছে আমরা হেরে গেছি, কিন্তু আমরা যদি হেরে যেতাম তাহলে কিন্তু আমরা এই মামলাটাতে যেতাম না। কিন্তু আমরা সবসময় বিজয়ী, ওরা ভয় পেয়েছে আমাদেরকে দেখে। আমি বলবো যে তারেক রহমান আইন তৈরি করে গেলেন, এই আইনে আপনাদের জন্য আমাদের পথ হয়ে থাকবে। আওয়ামী লীগ দেখে ওদের কত ভয়, আইসিইউতে করার পরে তারা একটা আসামিকে বেঁধে রাখে, হাত করা, মৃত্যুর পরে তার হাত করা পরা থাকে। এদের একটা আইসিইউতে যে এটাও নেতাদের ভয়। তাহলে যে আইন তারা তৈরি করেছে, এই আইন তাদের হয়ে কথা বললে একসময়, কিন্তু বিচার হবে অবশ্যই। শেখ মুজিবকে হত্যা করে আমরা পার পাইনি, কিন্তু বিচার হয়েছে বাংলার মাটিতে। এই 32 নম্বর ভাঙা বিচার আমরা কাঠগড়ায় দাঁড় করাবো ওদেরকে। আমরা বাংলাদেশের মানুষ, 17 কোটি মানুষ এই বিচার চায়। জনগণ এই রাষ্ট্রের কাছে মুক্তি চায়, জনগণ শান্তিতে ঘুমাতে চায়। জননেত্রী শেখ হাসিনা থাকতে আমরা যেভাবে ঘুমিয়েছি, সেই শান্তির ঘুম আমরা ঘুমাতে চাই। এটার জন্য আমাদের আন্দোলন। ধন্যবাদ। জি, আপনার মাধ্যমে ওই মেসেজটা দিয়ে যাচ্ছি। আমরা এটা ম্যাজিস্ট্রেট কোর্টে করেছি, তো আমরা সেশনে যাব। আমরা সেশনে যাব আগামী মাসে। সেশন কোর্টে সার্টিফিকেট কপি তুলে আমরা সেশন কোর্টে যাব। সেশন কোর্ট যদি ন্যায় বিচার করবে, না তো আমরা হাইকোর্ট ডিভিশনে যাব। আমাদের কোনো ওয়ারি না, আমরা টেনশন ফিল করি না। আমরা খুব স্পষ্ট, সৃষ্টিকর্তা একজন আছে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। আমাদের বক্তব্য থাকবে এবং চলবে টেরোরিস্ট এন্ড টেরোরিজমের এগেইনস্টে। ধন্যবাদ আপনাকে।